আসসালামু আলাইকুম বন্ধুরা। ধরুন আপনি একজন আমেরিকান আর্মি অফিসার আর সমুদ্রের হাজার হাজার ফুট নিচে আপনার সাবমেরিনের দিকে ধেয়ে আসছে রাশিয়ান সাবমেরিন থেকে ছোড়া এক ভয়ঙ্কর মিসাইল। এখানে পালানোর কোনো রাস্তা নেই। আর ঠিক এমন সময় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আপনার কাছে খবর এলো যে আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধ থামানোর একটাই উপায়, সেটা হলো খোদ শত্রু দেশ অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্টকে তাদের দুর্ভেদ্য সাময়িক ঘাঁটি থেকে উদ্ধার করে আনতে হবে। এই অসম্ভব মিশনে যাবার আগে আমেরিকান নেভির এক ক্যাপ্টেন তার ক্রুদেরকে বলে যে আজকে আমরা এমন একটা মিশনে যাচ্ছি যেখান থেকে হয়তো আমরা কেউ বেঁচে ফিরে আসতে পারবো না। তো আজকে রাশিয়া আর আমেরিকার এক মারাত্মক যুদ্ধ পরিস্থিতি নিয়ে তৈরি সিনেমার এক গল্প আপনাদের শোনাবো। গল্পের শুরুতে আমরা চলে যাই রাশিয়ার ব্যারেন্স সাগরে। চারিদিকে বরফে ঢাকা আর সমুদ্রের নিচে আমেরিকান সাবমেরিন ইউএস ট্যাম্পা বে গোপনে একটা রাশিয়ান সাবমেরিন কোনেকের পিছু নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে রাশিয়ান সাবমেরিনটিতে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। জোরালো আওয়াজ শুনে ট্যাম্পা বের সকল ক্রু মেম্বারেরা সতর্ক হয়ে যায়, কিন্তু রহস্যজনকভাবে অন্য কোনো জায়গা থেকে একটা টর্পেডো মিসাইল সোজা আমেরিকান সাবমেরিনটার দিকে ধেয়ে আসে। ক্রু মেম্বারেরা কিছু বুঝে ওঠার আগে টর্পেডোটা সজোরে আঘাত করে আর চোখের পলকে আমেরিকান সাবমেরিনটিও ধ্বংস হয়ে যায়। এরপর সিন কাট হয়ে চলে আসে আমেরিকার পেন্টাগনে, ন্যাশনাল মিলিটারি কমান্ড সেন্টারে। এখানে আমরা অ্যাডমিরাল জন ফিসকে দেখতে পাই। একজন অফিসার তার কাছে এসে বলে যে স্যার, আমাদের সাবমেরিন ট্যাম্পা বে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান নেভির গতিবিধির উপরে নজর রাখছিল, কিন্তু রাশিয়ান কোলা পেনিনসুলা থেকে হঠাৎ করে আমাদের সাবমেরিনটা নিখোঁজ হয়ে যায়। গত 2 ঘন্টা ধরে আমরা যোগাযোগের অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। এই কথা শুনে অ্যাডমিরাল ফিস্ক চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ন্যাশনাল ডিফেন্স চিফ চার্লস ডোনেগান একটা মিটিংয়ে চরম ব্যস্ত ছিল। রাশিয়া হঠাৎ করে সৈন্য আর নেভির অ্যাক্টিভিটি কেন বাড়াচ্ছে সেটাই তাদের প্রধান চিন্তার বিষয় ছিল, কারণ একটা দেশ গোপনে এত অস্ত্র বাড়ালে আমেরিকার মতো সুপার পাওয়ারের কপালে ভাঁজ পড়াটাই খুবই স্বাভাবিক। ঠিক তখনই অ্যাডমিরাল ফিস্ক সেখানে ঢোকে আর চার্লসকে বলে যে আমাদের ট্যাম্পা বে সাবমেরিন রাশিয়ার কোনা পেনিনসুলাতে পৌঁছানোর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো খবর নেই। এটা শুনে ডিফেন্স চিফ চার্লস নির্দেশ দেয় যে যত দ্রুত সম্ভব একটা হান্টার কিলার অ্যাটাক সাবমেরিন সেখানে পাঠিয়ে দাও। ওখানে আসলে কি ঘটনা ঘটেছে সেই তথ্য আমার চাই। এই কঠিন মিশনের জন্য বেছে নেওয়া হয় ক্যাপ্টেন জো গ্লাসকে, যিনি অত্যন্ত অভিজ্ঞ একজন অফিসার, যিনি ওই মুহূর্তে স্কটল্যান্ডে ছুটি কাটাচ্ছিল। তবে একটা এয়ারফোর্সের হেলিকপ্টার দ্রুত তাকে তুলে আমেরিকার নেভি বেসে নিয়ে চলে আসে। সেখানে তার অফিসার ব্রায়ান এডওয়ার্ডস জো গ্লাসের হাতে একটা গুরুত্বপূর্ণ চিঠি দিয়ে বলে যে ক্যাপ্টেন, আমাদের এই রাশিয়ার কোলা পেনিনসুলার দিকে রওনা দেওয়ার অর্ডার দেয়া হয়েছে। চিঠিটা পড়ে জো গ্লাস বেশ গম্ভীর হয়ে যায়। তিনি সাথে সাথে সকল ক্রু মেম্বারদের ডিউটিতে জয়েন করার নির্দেশ দেয়। তিনি বলে যে আমাদের ইউএস আরকানসাস সাবমেরিনটিকে এক্ষুনি মিশনের জন্য রেডি করো। ক্যাপ্টেনের অর্ডার পেয়ে সবাই আরকানসাস সাবমেরিনটিকে মিশনের জন্য প্রস্তুত করতে থাকে। ভেতরে প্রচুর পরিমাণে টর্পেডো মিসাইল লোড করা দেখে অনেকেই বুঝে যায় যে তারা কোনো বড়সড় যুদ্ধের দিকে পা বাড়াচ্ছে। তো যাত্রা শুরু করার আগে ক্যাপ্টেন জো পুরো সাবমেরিনটাকে খুব ভালোভাবে তদারকি করে চেক করে নেয়। এরপর মেন কন্ট্রোল সেন্টারে গিয়ে তিনি মাইক্রোফোনে সকল ক্রুদের উদ্দেশ্য করে বলে যে তোমাদের যদি মনে হয় আমি এই সাবমেরিনটাকে স্রেফ কোনো ট্রেনিংয়ের জন্য নিয়ে যাচ্ছি, তাহলে তোমরা পুরোপুরি ভুল। কারণ রাশিয়াতে আমাদের একটা সাবমেরিন নিখোঁজ হয়ে গেছে। তাদের সাথে ঠিক কী হয়েছে আমরা কেউ জানি না। হয়তো সেটা ডুবে গেছে, নয়তো শত্রুরা সেটাকে ডুবিয়ে দিয়েছে। আমাদের কাজ হলো সেখানে পৌঁছে আসল রহস্যটা খুঁজে বের করা। সেই নিখোঁজ সাবমেরিনে হয়তো তোমাদের অনেকেরই পরিচিতরা ছিল, তাই অন্তত তাদের কথা ভেবে আমি চাই তোমরা সবাই মিশনটা সফল করতে নিজেদের ঝুঁকি নিয়ে হলেও লড়াই করে চলো। এদিকে পেন্টাগনে এনএসএ এজেন্ট জেন চলে আসে অ্যাডমিরাল ফিস্কের সঙ্গে দেখা করতে। তিনি ফিস্কে বলে যার মাত্র 1 ঘন্টার মধ্যে আমেরিকার প্রেসিডেন্টকে পুরো বিষয়টার বিস্তারিত জানাতে হবে, নয়তো দেশের মধ্যে চরম খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। তখন অ্যাডমিরাল তাকে সবকিছু খুলে বলে যে আজকে সকাল 9:04 আর 9:06 রাশিয়ার কোনা পেনিনসুলাতে পরপর 2টো ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। আর ঠিক তারপর থেকে ট্যাম্পা বের সাথে আমাদের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কথাগুলো শুনে জেন বেশ অবাক হয়ে যায় এবং বলে যে রাশিয়া যখন থেকে তাদের পালিয়ার্নি নেভি বেসে অ্যাক্টিভিটি বাড়ায় তখন থেকে আমরা রাশিয়ান প্রেসিডেন্ট জাকারিনের উপরে নজর রাখছি। মজার ব্যাপার হলো বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে তিনি মস্কো থেকে পালিয়ার্নি নেভি বেসের দিকে রওনা দিয়েছে। সেখানে তার ডিফেন্স মিনিস্টার অ্যাডমিরাল দিমিত্রি দুরভের সাথে মিটিং করার কথা আছে। তারা নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো একটা ছক কষছে, এটা কোনো কাকতালীয় ব্যাপার হতেই পারে না। তখন অ্যাডমিরাল ফিস্ক তাকে আশ্বস্ত করে বলে যে আমি অলরেডি একটা হান্টার কিলার সাবমেরিন ওই জায়গাতে পাঠিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা আসল রিপোর্ট পেয়ে যাব। তবে এজেন্ট জেন তাকে বলে যে আমাদের এক্ষুনি কয়েকজন স্পেশাল নেভি সিল কমান্ডোকে রাশিয়ার গ্রাউন্ড লেভেলে পাঠাতে হবে, যেন তারা প্রেসিডেন্ট জাকারিনের উপরে সরাসরি নজরদারি করতে পারে। তাহলেই আমরা রাশিয়ার আসল মতলবটা বুঝতে পারবো। এই মিশনের জন্য অ্যাডমিরাল 4 জন নেভি সিল কমান্ডোকে বেছে নেয়, যাদের নাম হলো ডেভিড হল, ম্যাট জনসন, পল মার্টিনেরি এবং তাদেরই কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট বিলবি। তো এখন একটা প্লেন তাদেরকে নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে উড়ে চলে যায়। আর অন্যদিকে বিশাল সামুদ্রিক দানব ইউএস আরকানসাস সাবমেরিনটি সমুদ্রের গভীরে ডাইভ দেবার জন্য প্রস্তুত হয়ে যায়। ক্যাপ্টেন জো যাত্রা শুরু করার আগে সামুদ্রিক আবহাওয়া খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়। এরপর ক্যাপ্টেনের নির্দেশে আরকানসাস ধীরে ধীরে সমুদ্রের অথৈ গভীরে তলিয়ে যায়। ইতিমধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট জাকারিন পলিয়ার্নি নেভি বেসে পৌঁছে ডিফেন্স মিনিস্টার দুরভের সঙ্গে দেখা করে। তারপর তারা গোপন একটা মিটিং করার জন্য পলিয়ার্নি কমান্ড সেন্টারে চলে যায়। অন্যদিকে ইউএস আরকানসাস সমুদ্রের গভীরে দিয়ে অনেকটা পথ অতিক্রম করার পরে অবশেষে রাশিয়ার কোনা পেনিনসুলার কাছে পৌঁছে যায়। তারা একটা ক্যামেরা লাগানো ডিভাইস সমুদ্রপৃষ্ঠের দিকে লঞ্চ করে দেয়। আর কিছুক্ষণ তল্লাশি চালানোর পরে তারা এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। ট্যাম্পা বে সমুদ্রের গভীরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে আছে। ক্যাপ্টেন জো সাবমেরিনটিকে ভালোভাবে দেখার পরে বুঝতে পারে যে এটার উপরে শত্রুপক্ষ টর্পেডো দিয়ে আক্রমণ করেছিল। সে সাথে সাথে সতর্ক হয়ে যায় এবং সকল ক্রু মেম্বারদের জন্য হাই অ্যালার্ট জারি করে দেয়। তৎক্ষণাৎ সকল ক্রু মেম্বারেরা নিজ নিজ পজিশন নিয়ে নেয় এবং এক অজানা যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত হয়ে যায়। ক্যাপ্টেন পেন্টাগনে খবর দিয়ে দিতে বলে যে শত্রুপক্ষের আক্রমণে ট্যাম্পা বে বিধ্বস্ত হয়ে গেছে। ঠিক তখনই একজন ক্রু মেম্বার স্ক্রিনে সমুদ্রের গভীরে নতুন কিছু শব্দ ডিটেক্ট করে। সেটা কিসের শব্দ তা আমরা একটু পরেই জানতে পারবো। আর জানলে হয়তো আপনারা অনেক অবাক হয়ে যাবেন, কারণ তারা সেই শব্দের পিছু করতে করতে আরও অনেকটা সামনে এগিয়ে চলে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে সমুদ্রের সারফেস থেকে তাদের হেডফোনে আরও একটা নতুন শব্দ ভেসে আসে। শব্দটা ঠিক তাদের সাবমেরিনের উপর দিক থেকে আসছিল। ক্যাপ্টেন জো হেডফোনটা কানে দেবার পরে বুঝতে পারে যে অন্য কোনো সাবমেরিন তাদেরকে ডিটেক্ট করে একদম তাক করে বসে আছে। আর সেটা হলো একটা রাশিয়ান সাবমেরিন। রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন পরপর 2টো টর্পেডো মিসাইল আরকানসাসের দিকে লঞ্চ করে দেয়। পাল্টা জবাবে ক্যাপ্টেন জো এমন একটা অ্যাডভান্স মিসাইল তাদের দিকে লঞ্চ করে যেটা ওই মিসাইল দুটোর দিক পরিবর্তন করে দেয়। আর এই সুযোগে তারা ম্যাচ সোনার বিয়ারিং নামের একটা সোনার সিস্টেম লাগানো মিসাইল রাশিয়ান সাবমেরিনের দিকে ফায়ার করে দেয়। রাশিয়ান সাবমেরিনটি বরফের বিশাল তুষারখণ্ডের নিচে থাকায় প্রথমে মিসাইলটা দিকভ্রষ্ট হয়ে যায়, তবে ম্যানুয়ালি সেটা কন্ট্রোল করার পরে তারা রাশিয়ান সাবমেরিনটাকে ঠিকই খুঁজে বের করে ফেলে, যার ফলে মিসাইলটা সাবমেরিনের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং এক ভয়ঙ্কর বিস্ফোরণে সাবমেরিনটা ধ্বংস হয়ে যায়। তবে এখনও বিপদ পুরোপুরি কাটেনি, কারণ শত্রুপক্ষের লঞ্চ করা আগের মিসাইল দুটো এখনও তাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসছিল। এই চরম মুহূর্তে ক্যাপ্টেন জো ঠান্ডা মাথায় তাদের সাবমেরিনটিকে ধ্বংস হয়ে যাওয়া ট্যাম্পা বের দিকে যাওয়ার নির্দেশ দেয়। ট্যাম্পা বের একেবারে কাছাকাছি যাবার পরে সে তার সাবমেরিনটিকে ডান দিকে ঘুরিয়ে দেয়, ফলে ধেয়ে আসা মিসাইল দুটো ট্যাম্পা বের সাথে সজোরে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। এত বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েও দুই দেশের মধ্যে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর এসবের মধ্যেও একজন ক্রু মেম্বার তখনও সেই অজ্ঞাত শব্দটা শুনতে পাচ্ছিল। অন্যদিকে সাবমেরিন ডোবার খবর পলিয়ার্নি কমান্ড সেন্টারে প্রেসিডেন্ট জাকারিনের কাছে পৌঁছে যায়। অ্যাডমিরাল দুরভ এই আক্রমণের পাল্টা জবাব দেবার জন্য প্রেসিডেন্টের কাছে অনুমতি চায়, কিন্তু প্রেসিডেন্ট জাকারিন কোনো পদক্ষেপ নেবার আগে আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে একবার কথা বলতে চায়। এদিকে পেন্টাগনেও খবর পৌঁছে যায় যে কোলা পেনিনসুলায় যুদ্ধের পরিস্থিতি
তৈরি হয়ে গেছে। অ্যাডমিরাল ফিস্ক তৎক্ষণাৎ ডিফেন্স চিফ চার্লসের সঙ্গে দেখা করে আর সে বলে যে কোলা পেনিনসুলায় আমাদের সাবমেরিনের উপরে আক্রমণ করা হয়েছে। দুটো রাশিয়ান আর একটা আমেরিকান সাবমেরিন অলরেডি ধ্বংস হয়ে গেছে, অথচ এখনও পর্যন্ত রাশিয়ান প্রেসিডেন্টের কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। তবে প্রেসিডেন্ট জাকারিন বর্তমানে কোলা পেনিনসুলার পাশেই পলিয়ার্নি নেভি বেসে তার ডিফেন্স মিনিস্টার দুরভের সাথে রয়েছে। নিশ্চয়ই এটা তাদের কোনো বড়সড় ষড়যন্ত্র হতে পারে। এই সব কিছু শুনে ডিফেন্স চিফ চার্লস আমেরিকান নেভিকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকার আদেশ দেয়। মনে হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ এখনই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই নেভি সিলের 4 জন কমান্ডো রাশিয়ার পলিয়ার্নিতে পৌঁছে আশেপাশের জঙ্গলে ল্যান্ড করে। প্রয়োজনীয় গ্যাজেটস আর অস্ত্রশস্ত্র নিয়ে তারা নেভি বেসের দিকে রওনা দেয়। ওদিকে ক্যাপ্টেন জো সেই অজানা শব্দের পিছু করতে করতে মুভির শুরুতে ডুবে যাওয়া রাশিয়ার সেই প্রথম সাবমেরিন কোনেককে খুঁজে পায়। শব্দটা ঠিক ওখান থেকে আসছিল, তার মানে ভেতরে এখনও কোনো মানুষ বেঁচে আছে। সাবমেরিনটিকে একবার ভালো করে দেখার পরে ক্যাপ্টেন জো এটার ডোবার আসল কারণ বুঝতে পারে। সে বুঝতে পারে যে এই সাবমেরিনের ভেতরেই কেউ ইচ্ছে করে বিস্ফোরণ ঘটিয়েছিল, যার কারণে এটা ডুবে গেছে। কারণ বাইরে থেকে এই সাবমেরিনে আঘাতের কোনো চিহ্নই ছিল না। কারণ ক্যাপ্টেন ভালোভাবে বুঝে গিয়েছিল যে আমেরিকান ট্যাম্পা বে সাবমেরিনের টর্পেডো লঞ্চ করার দরজাটা একেবারে বন্ধ ছিল, অর্থাৎ আক্রমণ তো ট্যাম্পা বে করেইনি। ক্যাপ্টেন জো রাশিয়ান সাবমেরিনের ভেতরে আটকে থাকা লোকেদের উদ্ধার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার এই সিদ্ধান্তে অনেক ক্রু মেম্বার একমত ছিলই না। তাদের যুক্তি হলো, রাশিয়ানরাই তো আমাদের ট্যাম্পা বেকে ডুবিয়ে দিয়েছে, তাহলে আমরা এদেরকে কেন বাঁচাবো? তখন ক্যাপ্টেন জো বলে যে এরা শুধুমাত্র অন্য কারো অর্ডার ফলো করছিল। আমরা আসলেই জানি না এখানে কি ঘটেছে আর কি কারণে দুটো সাবমেরিন ধ্বংস হয়ে গেছে, যার জন্য আজকে দুই দেশের মধ্যে মারাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তো এই রাশিয়ান সাবমেরিনে আটকে থাকা লোকগুলোই আমাদের এই রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে। ক্যাপ্টেনের অর্ডার মতো একটা রেস্কিউ সাবমেরিন পাঠিয়ে রাশিয়ান সাবমেরিন থেকে 3 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এদের মধ্যে 2 জন হলো ক্রু মেম্বার, আরেকজন খোদ ওই সাবমেরিনের ক্যাপ্টেন, যার নাম হলো আন্দ্রোপভ। শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে ক্যাপ্টেন জো তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। তবে পেন্টাগন থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত তাদেরকে বন্দি রাখতে বলা হয়। অন্যদিকে সিল কমান্ডোরা পলিয়ার্নি নেভি বেসে পৌঁছে দূর থেকে তাদের উপরে নজরদারি শুরু করে দেয়। তারা দেখতে পায় যে বেসের ভেতরে প্রচুর মিসাইল আর যুদ্ধ জাহাজ রেডি করা হচ্ছে, যেন তারা কোনো বড় একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কমান্ডোরা একটা ক্যামেরা লাগানো ডিভাইসের মাধ্যমে এই সব কিছুর লাইভ ফুটেজ সোজা পেন্টাগনে পাঠাতে শুরু করে। পেন্টাগনে উপস্থিত সবাই কম্পিউটার স্ক্রিনে পরিষ্কার দেখতে পায় যে রাশিয়ান ডিফেন্স মিনিস্টার দুরভ কারো সাথে কিছু একটা নিয়ে খুবই সিরিয়াস আলোচনা করছে। ঠিক একই সময় প্রেসিডেন্ট জাকারিনও পাশের একটা বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে আছে। সে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আসলে জাকারিন অনেকক্ষণ ধরেই আমেরিকার প্রেসিডেন্ট আর রাশিয়ার রাজধানী মস্কোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে কানেক্ট করতে পারছে না। ঠিক তখনই সে একটা যুদ্ধজাহাজকে সমুদ্রের দিকে যেতে দেখে আর চমকে ওঠে। সে দ্রুত দুরভকে এর কারণ জিজ্ঞাসা করে। দুরভ উত্তর দেয় যে আমাদের উপরে যে কোনো সময় আক্রমণ হবার সম্ভাবনা রয়েছে, এই কারণে আমি এই পুরো বেসের সিগন্যাল জ্যাম করে রেখেছি। প্রেসিডেন্ট রেগে গিয়ে বলে যে এই সিদ্ধান্ত তুমি নিতে পারো না, আমাকে আমার মিনিস্টার, পার্লামেন্ট আর জেনারেলদের এইসব ব্যাপারে ইনফর্ম করতে হবে। তখন দুরভ ঠান্ডা গলায় তাকে বলে যে আমি সবার সাথে কথা বলে নিয়েছি আর আমি তাদেরকে জানিয়ে দিয়েছি যে আপনি শারীরিকভাবে খুবই অসুস্থ। আসলে রাশিয়ার ডিফেন্স মিনিস্টার দুরভ এই সব কিছু প্ল্যান করেছিল, কারণ সে প্রেসিডেন্টের বদলে নিজে সকল ক্ষমতা দখল করতে চায়। তো এবার প্রশ্ন আসতেই পারে যে প্রেসিডেন্টের অনুমতি ছাড়া কিভাবে কোনো দেশের ডিফেন্স মিনিস্টার সৈন্যদেরকে অর্ডার দিতে পারে? আসলে রাশিয়ার সংবিধানে একটা নিয়ম রয়েছে যে যদি কোনো দিন দেশে যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এবং সেই একই সময়ে দেশের প্রেসিডেন্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তাহলে পুরো ক্ষমতা রাশিয়ার ডিফেন্স মিনিস্টারের হাতে চলে যায়। আর ঠিক এই কারণে দুরভ ইচ্ছে করে নিজেদের সাবমেরিনের ভেতরে বিস্ফোরণ ঘটিয়েছে এবং আমেরিকান সাবমেরিনের উপরে টর্পেডো দিয়ে আক্রমণ করেছে, যাতে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তো সত্যটা প্রকাশ্যে আসার আগে যেন রাশিয়া এবং আমেরিকার মতো ক্ষমতাশালী দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, সেটাই ছিল তার মূল লক্ষ্য।
তো প্রেসিডেন্ট জাকারিন যখন দুরভের এইসব মতলব বুঝতে পারে তখন তিনি প্রতিবাদ করতে চলে যায়, আর তখনই দুরভ প্রেসিডেন্টের সকল বডিগার্ডদের বাইরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। লেফটেন্যান্ট বিম্যান দূর থেকে এই সকল ঘটনা দেখে ফেলে এবং এর লাইভ ফুটেজ সোজা পেন্টাগনে পাঠিয়ে দেয়। পেন্টাগনে উপস্থিত অফিসারেরা বুঝতে পারে যে রাশিয়ার ডিফেন্স মিনিস্টার দুরভ দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোভারের সাথে ইমার্জেন্সি একটা মিটিং ডাকা হয়। ডিফেন্স চিফ চার্লস পরামর্শ দেয় যে যত দ্রুত সম্ভব আমাদের নেভি ক্যারিয়ার আর ডিস্ট্রয়ার শিপ নিয়ে রাশিয়ার উপরে আক্রমণ করতে হবে। এটা শুনে এজেন্ট জেন সবার কথার মাঝে বাধা দিয়ে বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এমনিতেই দুরভ প্রায় প্রমাণ করেই দিয়েছে যে আমরাই প্রথমে তাদের জলসীমায় ঢুকে তাদের সাবমেরিনে আক্রমণ করেছি, আর এখন যদি আমরা আগে আক্রমণ করি তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ডিফেন্স চিফ চার্লস যখন রাশিয়ার উপরে আক্রমণের পক্ষে অনড় ছিল তখনই অ্যাডমিরাল ফিস্ক প্রেসিডেন্টকে বলে যে আমাদের নেভি সিলের 4 জন স্পেশাল কমান্ডো আর ইউএস আরকানসাস বর্তমানে রাশিয়াতে একটা মিশনে রয়েছে। আপনি অনুমতি দিলে আমরা রাশিয়ার প্রেসিডেন্টকে জাকারিনের হাত থেকে বাঁচানোর একটা চেষ্টা করতে পারি, আর যদি আমরা সফল হই তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আর এই প্ল্যান প্রেসিডেন্টের কাছে যুক্তিসঙ্গত মনে হয়, তাই তিনি সাথে সাথে অনুমতি দিয়েও দেয়, কারণ যুদ্ধ কখনো কোনো দেশের ভালো করতে পারেনি। তবে প্রেসিডেন্ট ডোভার আমেরিকান ডিফেন্স চিফকে নির্দেশ দেয় যেন নেভি, আর্মি আর এয়ারফোর্সকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্ধার করে মস্কো পর্যন্ত পৌঁছানোর পুরো দায়িত্ব গিয়ে পড়ে ওই 4 জন সিল কমান্ডো আর ক্যাপ্টেন জোর উপরে। ক্যাপ্টেন জো তার ক্রু মেম্বারদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিল। সে বলে যে আমাদের এক্ষুনি পলিয়ার্নি নেভি বেসের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ রাশিয়ান ডিফেন্স মিনিস্টার দুরভ ক্ষমতার লোভে প্রেসিডেন্ট জাকারিনকে বন্দি করে ফেলেছে। আমাদের সেখান থেকে রাশিয়ান প্রেসিডেন্টকে উদ্ধার করে মস্কোতে পৌঁছে দিতে হবে। ওই মিশনে সাহায্য করার জন্য অলরেডি সেখানে আমাদের 4 জন আমেরিকান সোলজার উপস্থিত রয়েছে। এটা শুনে অফিসার ব্রায়ান বলে যে বর্তমানে রাশিয়ার প্রায় সকল যুদ্ধজাহাজ ওই ঘাঁটিতেই রয়েছে, আর তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তাছাড়াও পুরো জায়গাটা মাইন আর সোনার সিস্টেম দিয়ে ভর্তি। সেখানে রাশিয়ান নেভির চোখ ফাঁকি দিয়ে ঢোকা একেবারেই অসম্ভব। ক্যাপ্টেন তাকে জানায় যে আমাদের এমন একজন লোক দরকার যে কিনা ওই পথের দিক নির্দেশনা দিতে পারবে, আর সেরকম একজন আমাদের কাছেই রয়েছে। এই কথা বলে সে ওই রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন আন্দ্রোপভের সাথে দেখা করতে চলে যায়। ক্যাপ্টেন জো তাকে বেশ কিছু ছবি দেখিয়ে বলে যে আমেরিকান সাবমেরিন ট্যাম্পা বে তোমাদের উপরে আক্রমণ করেনি, এটা হলো তার প্রমাণ। তোমাদের সাবমেরিনের বিস্ফোরণ ভেতর থেকে হয়েছিল, কেউ একজন তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে, আর সে হলো তোমাদের ডিফেন্স মিনিস্টার দিমিত্রি দুরভ। সে ইচ্ছে করে রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। বর্তমানে সে তোমাদের প্রেসিডেন্টকে বন্দি করে রেখেছে, তাই এই যুদ্ধ থামানোর একমাত্র উপায় হলো প্রেসিডেন্ট জাকারিনকে উদ্ধার করে মস্কোতে পৌঁছে দেয়া। আর এই কাজের জন্যই আমাদের 4 জন কমান্ডো এখন পলিয়ার্নি নেভি বেসে রয়েছে, কিন্তু সমস্যা হলো তোমাদের সাহায্য ছাড়া এটা করা পুরোপুরি অসম্ভব, কারণ এর জন্য আমাদের সাবমেরিনকে পলিয়ার্নি নেভি বেসের অনেকটা ভেতরে ঢুকতে হবে। তাই তুমি যদি না চাও এই যুদ্ধে বিনা দোষে সাধারণ মানুষের প্রাণ চলে যাক, তাহলে আমাদের সাহায্য করো। এই কথা বলে ক্যাপ্টেন সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে দিমিত্রি দুরভকে একজন অফিসার এসে জানায় যে আমাদের নেভি বেসের আশেপাশে একটা অজানা সিগন্যাল ডিটেক্ট করা হয়েছে। দুরভ তৎক্ষণাৎ চারপাশে ভালোভাবে সার্চ করার নির্দেশ দেয়। এদিকে কমান্ডোরা বিপদের আঁচ পেয়ে একটা উঁচু টাওয়ারের উপরে লুকিয়ে পড়ে। দুরভের সৈন্যরা পুরো নেভি বেসে সার্চ অভিযান চালায় এবং ওই টাওয়ারের নিচে এসে উপরের দিকে ফায়ার করতে শুরু করে। একটা গুলি কমান্ডো মার্টিনেলির মাংসপেশি ছুঁয়ে বেরিয়ে যায়, কিন্তু সে টু শব্দটাও করে না, তাই সৈন্যরা সেখানে কাউকে দেখতে না পেয়ে চলে যায়। আহত মার্টিনেলির ক্ষতে ঔষধ লাগিয়ে লেফটেন্যান্ট বিম্যান প্রেসিডেন্টকে বাঁচানোর পুরো প্ল্যান সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। অন্যদিকে ইউএস আরকানসাস রাশিয়ার বেসের অনেকটা কাছাকাছি পৌঁছে যায়। ক্যাপ্টেন জো সকল ক্রু মেম্বারদেরকে বলে যে আমরা রাশিয়ার বেসে ঢুকতে চলেছি। আমাদের এতটাই শান্ত থাকতে হবে যেন সমুদ্রের প্রাণীরাও আমাদের উপস্থিতি টের না পায়। এই কথা বলে সাবমেরিনটি ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে, আর ঠিক তখনই রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন আন্দ্রোপভ তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে সেখানে এগিয়ে আসে। কিন্তু তাকে দেখে অফিসার এডওয়ার্ড রেগে গিয়ে ক্যাপ্টেন জোকে বলে যে আপনার এই সিদ্ধান্ত একেবারে ঠিক হয়নি, ওকে বন্দি করে রাখাই উচিত ছিল।
জো তাকে বলে যে আমরা যেখানে ঢুকতে চলেছি তার সঠিক পথ শুধুমাত্র উনিই জানে, আর এই মিশনে সফল হতে হলে ওনার কথাই আমাদের শুনতে হবে। এতে যদি আমাদের কোনো অপরাধ হয়ে যায় তাহলে সেটাই সই। এরপর ক্যাপ্টেন আন্দ্রোপভের দেখানো পথ ধরে সাবমেরিনটা ধীরে ধীরে এগোতে শুরু করে। রাশিয়ার নেভি বেস পর্যন্ত পৌঁছানোর জলপথে রাশিয়ানরা প্রচুর পরিমাণে সোনার সিস্টেম আর সি মাইন বিছিয়ে রেখেছে, কিন্তু আন্দ্রোপভ সেখান থেকে নিরাপদে ভেতরে ঢোকার একটা রাস্তা জানত। তার নির্দেশ মতো ইউএস আরকানসাস খুবই সাবধানে মাইনগুলোকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। এরপর তারা সোনার সেন্সরের এলাকার মধ্যে প্রবেশ করে। ক্যাপ্টেন জো সবাইকে একেবারে চুপ থাকার নির্দেশ দেয়, কারণ সামান্য একটা ভুল তাদের মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু আন্দ্রোপভের সহায়তায় এই বাধাও তারা পার করে ফেলে এবং পাহাড়ের ভেতর দিয়ে একটা সুড়ঙ্গ পেরিয়ে পর্লিনারির নেভি বেসে তারা প্রবেশ করে। অন্যদিকে লেফটেন্যান্ট বিম্যানের নেতৃত্বে তার টিম আহত মার্টিনেলিকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পানির নিচ দিয়ে সেই বিল্ডিংয়ের বাইরে পৌঁছে যায়। সেখানে প্রেসিডেন্টকে আটকে রাখা হয়েছিল, আর বিল্ডিংয়ে ঢোকার আগে তারা বাইরে প্রেসিডেন্টের একজন আহত বডিগার্ডকেও খুঁজে পায়। তারা সেই বডিগার্ডকে বুঝিয়ে শুনিয়ে সেই ঘরের দিকে এগোতে থাকে যেখানে প্রেসিডেন্ট বন্দী ছিল। তারা তাদের অসাধারণ ফাইটিং স্কিল কাজে লাগিয়ে একে একে দুরভের সৈন্যদেরকে মেরে ওই ঘরের কাছে পৌঁছে যায়। ঘরের দরজায় বিস্ফোরণ ঘটিয়ে সেটা খুলে ফেলে এবং প্রেসিডেন্টকে সেখান থেকে নিরাপদে বের করে আনে। কিন্তু এই বিস্ফোরণের কারণে দুরভের সৈন্যরা সতর্ক হয়ে যায় এবং চারদিক থেকে কমান্ডোর উপরে গুলি চালাতে শুরু করে। এই চরম মুহূর্তে প্রেসিডেন্টের আহত বডিগার্ডটা দুরভের সৈন্যদের আটকানোর জন্য সেখানে থেকে যায়, আর বাকিরা প্রেসিডেন্টকে নিয়ে একটা দড়ির সাহায্যে বিল্ডিং থেকে নিচে নামতে শুরু করে। ঠিক তখনই সেখানে আরও সৈন্যরা চলে আসে, আর তারা প্রেসিডেন্টের বডিগার্ডকে গুলি করে মেরে ফেলে এবং বিল্ডিংয়ের উপর থেকে নিচে কমান্ডোর দিকে ফায়ার করতে শুরু করে। আর দুর্ভাগ্যবশত এই গুলিতে কমান্ডো ডেভিড সেখানেই মারা যায়। কিন্তু তখনও দুরভের সৈন্যরা তাদের পিছুই ছাড়ে না। ব্রিজের নিচে পৌঁছানো মাত্রই ব্রিজের উপর থেকে তাদের উপরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দুরভের লোকেরা। আর এখানে একটা গুলি এসে সোজা প্রেসিডেন্ট জাকারিনের কোমরে লাগে, আর তিনি মারাত্মক আহত হয়ে যায়। ফলে তারা ভেবে ফেলে যে হয়তো এবার তারা সবাই মারা যাবে, কিন্তু ঠিক তখনই সবাইকে অবাক করিয়ে দিয়ে জঙ্গলের ভেতর দূর থেকে কোনো এক স্নাইপার একে একে দুরভের সৈন্যদেরকে হেডশট দিয়ে মারতে শুরু করে। আর এই স্নাইপার অন্য কেউ নয়, সে ছিল আমেরিকান সিল কমান্ডোর সেই আহত সৈনিক মার্টিনেলি। তার কাভার ফায়ারের সাহায্যে কমান্ডোরা দুরভের বেশ কয়েকজন সৈনিককে মেরে ফেলে এবং প্রেসিডেন্টকে নিয়ে সোজা সমুদ্রের কিনারাতে পৌঁছে যায়। একদম ঠিক সময়ে রেস্কিউ সাবমেরিনটাও সেখানে এসে হাজির হয়, আর লেফটেন্যান্ট বিম্যান প্রেসিডেন্টকে নিয়ে সাবমেরিনের দিকেই এগোতে শুরু করে। আর কমান্ডো জনসন দুরভের লোকেদেরকে আটকে রাখার চেষ্টা করে। তবে সে যখন সাবমেরিনের দিকে যাওয়ার জন্য পানিতে ঝাঁপ দেয়, তখন দুরভ বাহিনীর এক ঝাঁক গুলি এসে তার গায়ে লাগে, আর তিনি সেখানেই মারা যায়। লেফটেন্যান্ট বিম্যান প্রেসিডেন্টকে সুরক্ষিতভাবে সাবমেরিনে পৌঁছে দিয়ে তার বেঁচে থাকা সঙ্গীদের বাঁচানোর জন্য আবারও তীরে ফিরে আসে। এদিকে প্রেসিডেন্ট সুরক্ষিতভাবে বেঁচে গেছে, আর বেসের কাছে আমেরিকার সাবমেরিনও চলে এসেছে। এই খবর অ্যাডমিরাল দিমিত্রি দুরভ জানতে পারার সাথে সাথে সে একটা ডেস্ট্রয়ার ওয়ারশিপ পাঠিয়ে দেয়, শুধুমাত্র ইউএস আরকানসাসকে ধ্বংস করে দেবার জন্য। ঠিক একই সময়ে রেস্কিউ সাবমেরিনটি আহত প্রেসিডেন্টকে নিয়ে ইউএস আরকানসাসে সুরক্ষিতভাবে পৌঁছে যায়। তবে বিপদ এখনও তাদের পিছু ছাড়েনি, কারণ ওই রাশিয়ান ওয়ারশিপ একসাথে অনেকগুলো মিসাইল আরকানসাসের দিকে লঞ্চ করে দেয়। ক্যাপ্টেন জো গ্লাস তার অসাধারণ বুদ্ধি আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাবমেরিনের দিক বারবার পরিবর্তন করতে থাকে, যার ফলে মিসাইলগুলো সাবমেরিনে না লেগে তার আশেপাশে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। তবে এত কাছ থেকে মিসাইল বিস্ফোরণের কারণে সাবমেরিনটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। টর্পেডো রুমে পানি ঢুকতে শুরু করে, আর ভেতরে কিছু সিস্টেমেও ত্রুটি দেখা দেয়। কিন্তু রাশিয়ানরা এতেই থেমে যায় না, তারা এক নাগাড়ে আরও বেশ কয়েকটা মিসাইল লঞ্চ করে ফেলে, যার ফলে রাশিয়ান ক্যাপ্টেন আন্দ্রোপভের নির্দেশ অনুযায়ী তারা একেবারে সমুদ্রের তলদেশে চলে যায় এবং পাল্টা আক্রমণের জন্য রেডি হয়ে যায়। কিন্তু সবাইকে অবাক করিয়ে দিয়ে ক্যাপ্টেন জো ফায়ার করার আদেশ দেয় না। উল্টো দিকে পেন্টাগনে মিলিটারি কমান্ড সেন্টারে আরকানসাসের উপরে আক্রমণের খবর শুনে সকল অফিসারেরা ভেবে নেয় যে সাবমেরিনটা হয়তো ধ্বংস হয়ে গেছে। এর ফলে ডিফেন্স চিফ চার্লস আমেরিকান নৌসেনাদের যুদ্ধের জন্য সামনে এগোনোর আদেশ দেয়। সে চরম রেগে গিয়ে অ্যাডমিরাল ফিসকে বলে যে তুমি জানো না তুমি কি করছো, তোমার এই একটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। পুরো বিশ্ব
বিশ্ব এটাই জানবে যে আমরা রাশিয়ান প্রেসিডেন্ট জাকারিনকে অপহরণ করে মেরে ফেলেছি, আর এখন পুরো বিশ্ব আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাবে, যার একমাত্র প্রধান কারণ হবে তুমি। তো এখানে আমরা দেখতে পাই যে দুটো দেশের এয়ারফোর্স আর নেভি একে অপরের সঙ্গে যুদ্ধের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। আমেরিকার উত্তরের নৌবাহিনী যুদ্ধের জন্য সামনের দিকে এগিয়ে যায়, আর তাদের মোকাবেলা করার জন্য রাশিয়ার উত্তরের নৌবাহিনী তেড়ে আসে। অন্যদিকে সেই আহত স্নাইপার মার্টিনেলিকে দুরভের সৈনিকেরা জঙ্গলের ভেতর দিয়ে তাড়া করতে শুরু করে। আহত হবার কারণে সে খুব বেশি দূর পালাতে পারে না। অবশেষে সৈনিকেরা তাকে ধরে ফেলে, কিন্তু তাকে হত্যা করার ঠিক আগ মুহূর্তে লেফটেন্যান্ট বিম্যান সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। ওদিকে সমুদ্রের গভীরে ইউএস আরকানসাসের অবস্থা খুবই খারাপ হয়ে যেতে থাকে। সমুদ্রের পানি দ্রুত গতিতে ভেতরে ঢুকতে শুরু করে, আর জায়গায় জায়গায় আগুন লেগে যায়। ক্রু মেম্বারেরা প্রাণপণ চেষ্টা করতে থাকে এই সমস্যাগুলোর সমাধান করার, কিন্তু তারা কোনোভাবেই পেরে উঠছিল না। তবে ঠিক তখনই রাডারে তারা সেই রাশিয়ান ডেস্ট্রয়ার শিপকে তাদের দিকে ধেয়ে আসতে দেখতে পায়, আর কিছু সময়ের মধ্যেই শিপটা সাবমেরিনকে তাদের রাডারের টার্গেটে লক করে ফেলে। ক্যাপ্টেন জো আর কোনো উপায় না দেখতে পেয়ে রাশিয়ান ক্যাপ্টেন আন্দ্রোপভকে জিজ্ঞাসা করে যে তুমি ওই যুদ্ধজাহাজ সম্পর্কে কি জানো। আন্দ্রোপভ বলে যে ওই ডেস্ট্রয়ারের সকল অফিসারদের আমি নিজের হাতে ট্রেনিং দিয়েছি। ক্যাপ্টেন জো বলে যে তাহলে কি তারা তোমার কথা মানবে? আন্দ্রোপভ আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে অবশ্যই মানবে। এই কথা শুনে ক্যাপ্টেন জো তাকে রেডিওতে ওই জাহাজের সঙ্গে যোগাযোগ করতে বলে। ক্যাপ্টেন আন্দ্রোপভ রেডিও হাতে নিয়ে জাহাজে থাকা সকল অফিসারদের নাম একে একে ধরে ডাকতে শুরু করে। নাম শুনে জাহাজের অফিসারেরা বুঝে যায় যে ইনি তাদের ক্যাপ্টেন আন্দ্রোপভ, আর তিনি এখনও বেঁচে আছে। আন্দ্রোপভ তাদেরকে জানায় যে আমি বর্তমানে আমেরিকান সাবমেরিন ইউএস আরকানসাসে রয়েছি, তাই দয়া করে তোমরা কেউ ফায়ার করবে না। এরপর কিছু সময়ের মধ্যে ইউএস আরকানসাস ধীরে ধীরে সমুদ্রের উপরে ভেসে ওঠে। পেন্টাগনে থাকা অফিসারেরাও স্যাটেলাইটের মাধ্যমে এই সব কিছু লাইভ দেখছিল। তারা সাবমেরিনটাকে উপরে উঠতে দেখে বুঝতে পারে যে প্রেসিডেন্ট জাকারিন হয়তো এখনো বেঁচে আছে। তো যাই হোক, আমেরিকান সাবমেরিনকে সমুদ্রের উপরে উঠে আসতে দেখে ওই ডেস্ট্রয়ারের রাশিয়ান কমান্ডার সাবমেরিনটিকে সাথে সাথে ধ্বংস করার আদেশ দেয়, কিন্তু তার এই অর্ডার ক্যাপ্টেন আন্দ্রোপভের ছাত্ররা কেউই মানতে রাজি ছিল না। তখন ওই কমান্ডার রেগে গিয়ে এক অফিসারের মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে তাকে ফায়ার করতে বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট জাকারিন রেডিওতে বলে ওঠে, আমি প্রেসিডেন্ট জাকারিন বলছি, বর্তমানে আমি এই আমেরিকান সাবমেরিনেই রয়েছি, আর যদি তোমরা এখানে কেউ ফায়ার করো তাহলে সেটা দেশের প্রতি চরম বিশ্বাসঘাতকতা হবে। প্রেসিডেন্টের গলা শুনে তারা সবাই ফায়ার বন্ধ করে দেয়, কিন্তু জাহাজের ওই ঘাড়তেরা কমান্ডার এই খবর সোজা অ্যাডমিরাল দিমিত্রি দুরভকে দিয়ে দেয়, যার ফলে দুরভ তার বেস থেকে সারফেস টু সি মিসাইল লঞ্চ করার জন্য সবাইকে রেডি হতে বলে। পেন্টাগন থেকে অফিসারেরা এই ভয়ঙ্কর পরিস্থিতিটা বুঝতে পারে, আর তারা তৎক্ষণাৎ আরকানসাসের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের আত্মরক্ষার জন্য রাশিয়ান বেসে পুরোপুরি পাল্টা ফায়ার করার পারমিশন দিয়ে দেয়। ঠিক তখনই দুরভ তার বেস থেকে ভয়ঙ্কর সারফেস টু সি মিসাইল সাবমেরিনের দিকে লঞ্চ করে দেয়। পাল্টা ইউএস আরকানসাসও মিসাইল লঞ্চ করার জন্য একেবারে রেডি হয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে ক্যাপ্টেন জো ফায়ার করার কোনো আদেশ দেয় না। রাশিয়ান মিসাইলগুলো সাবমেরিনের দিকে চরম গতিতে ধেয়ে আসতে থাকে, আর তখনই সবাইকে চমকে দিয়ে মিসাইলগুলো সাবমেরিনকে আঘাত করার ঠিক 1 সেকেন্ড আগে রাশিয়ান ওই ডিস্ট্রয়ার শিপ তাদের নিজস্ব ফায়ার পাওয়ার দিয়ে মিসাইলগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়। এটা দেখে ইউএস আরকানসাসের সকল ক্রু মেম্বারেরা একেবারে অবাক হয়ে যায়, কারণ এটা হওয়ার একেবারে কথাই ছিল না। আন্দ্রোপভের ছাত্ররা তাদের শিক্ষক আর দেশের প্রেসিডেন্টকে এ যাত্রায় বাঁচিয়ে নেয়। এরপর রাশিয়ার ওই ডেস্ট্রয়ার শিপ দুরভের পালিয়ার্নি নেভি বেস লক্ষ্য করে দুটো মিসাইল লঞ্চ করে দেয়। মিসাইল দুটো সোজা গিয়ে নেভি বেসে চরম আঘাত হানে, আর এক বিশাল বিস্ফোরণের সাথে সাথে দুরভ আর তার সকল বিদ্রোহী সহকর্মী সেখানেই মারা যায়। বিপদ কেটে যাবার পরে ক্যাপ্টেন জো প্রেসিডেন্ট জাকারিন আর ক্যাপ্টেন আন্দ্রোপভকে ধন্যবাদ জানায়। প্রেসিডেন্ট জোকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানতে পারলে ওই মিসাইলগুলো সাবমেরিনকে ধ্বংস করতে পারবে না? জো হালকা হেসে বলে যে আমার বিশ্বাস ছিল ছাত্রদের উপরে একজন ভালো শিক্ষা দেয়া শিক্ষক কোনোদিনই ব্যর্থ হয় না। অন্যদিকে ধীরে ধীরে আমেরিকার রাশিয়ার নেভি এবং এয়ারফোর্স তাদের নিজ নিজ বেসে ফিরে চলে যায়, কারণ প্রেসিডেন্ট জাকারিন রাজধানী মস্কোতে যোগাযোগ করে সকল ধরনের যুদ্ধবিরতির নির্দেশ দিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন আন্দ্রোপভ আর প্রেসিডেন্টকে বিদায় জানানোর সময় চলে আসে,
আন্দ্রোপভ জোকে বলে যে আমার মনে হয় না আজকে তুমি যে এই কাজটা করলে সেটা পৃথিবীর অন্য কোনো ক্যাপ্টেন হলে করতে পারতো। জো তাকে হাসি মুখে বলে যে না, একজন রয়েছে যিনি ঠিক একই কাজটা আমার মতো করেই করতে পারতেন, আর সেই ব্যক্তি বর্তমানে আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথার পরে তারা একে অপরকে সম্মান জানিয়ে বিদায় নেয়। এরপর নেভি সিলের ওই আহত সৈনিক মার্টিনেলি তার লেফটেন্যান্ট বিমানকে সাথে করে নিয়ে রাশিয়ার নৌসেনা তাদের এক সম্মানজনক বিদায় জানিয়ে দেয়। আর এর সাথে সাথে মাস্টারপিস মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই মুভিটা আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ মুভিটা আসলেই জোশ। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। গল্পটা অনেক বড় হয়ে গেল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।